কীটনাশক ব্যবসায়ী। তো এখানে আমরা ময়মনসিংহ প্রকল্পের 1 বিঘা জমিতে আদা করার জন্য যে জমিটা নির্বাচন করেছি, তো জমিটা অনেক চমৎকার এবং কি যে আদাগুলো আমরা কিনা না হয়েছিল সেগুলোকে আমরা জার্মিনেশন করেছি এবং কি যখন একটু দেখতে পাচ্ছেন সাদা অংশ গাছের মতো একটা বের হতেছে, এই সময় আমরা রোপণ করি। তো যদি মশিউর ভাই আপনার কিছু বলার থাকে একটু আপনি কিছু দুটা কথা যোগ করতে পারেন আমাদের সাথে। এখন বিষয়টা হলো যে আসলে আমার তো আসলে এই বিষয়ে অতটা জ্ঞান নাই, যার কারণে আমি আরও একটু উৎসাহ নিয়ে এখানে আসছি যে দেখি আসলে আদা চাষের প্রক্রিয়াটা কেমন কী হয়। তো আপনার বিষয়ে জানতে পারলাম যে আসলে প্রথমেই আমাদের কী কী করতে হবে, যে এটা একটু নিচে একটা বালির স্তর দিয়ে পরে আবার আদা ডারাই খেয়ে উপরে একটা হালকা বালি দিলে দেখা যায় যে 4-5 দিনের মধ্যে আদাগুলার যে গাছ যেখান থেকে হবে ওখান থেকে একটা খুশি বাইরে গাছের যে প্রাথমিক অবস্থা শুরু করে বেরোচ্ছে, তারা এখন এটা কি করতে হবে, এটাকে রোপণ করে দিব, রোপণ করে। আর পরিচর্যার বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বুঝাইতেন যে পরিচর্যা বলতে এখানে আমরা পরিচর্যা এটা আমরা ছত্রাকনাশক দিয়ে প্রথমে আমরা শোধন করে নিচ্ছি, ঠিক আছে। শোধন করার পরে এখন আমরা রোপণ করব। রোপণ করার পরে যদি আমাদের ছত্রাকের আক্রমণ আসে আমরা সেই ক্ষেত্রে ছত্রাকনাশক আমরা যে ওষুধগুলো বাজারে অনেক ভালো ব্র্যান্ডের সেগুলো আমরা ব্যবহার করব। এবং কি বৃষ্টির দিনে বস্তায় আদা করলে একটু মানে এই ছত্রাকনাশকটা কম লাগে, কিন্তু মাটিতে একটু বেশি লাগে। যদিও আমরা টাইকস্ট ব্যবহার করেছি সেখানে আমাদের এই ছত্রাকনাশকটা কমই ব্যবহার করতে হবে। তারপরেও গাছটা যখন গজাবে তখন আমরা অবশ্যই ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় আমরা ব্যবহার করি। এর আগে যে আপনি বিভিন্ন কৃষকদের দিয়ে যে আপনি করাইছেন এইগুলা যে আদা চাষ করেছেন, সেটা তারা কীরকম পরিমাণ ফলন পাইছে এবং তাদের খরচ বাদে কী পরিমাণ তারা লাভ পাইছে বলে আপনি আসলে আদা ফসলটা হলো একেবারেই মানে মানুষের এটা আসলে যে এর মধ্যে যে একটা গুপ্তধন লুকিয়ে আছে সেটা মানুষের জানতো না। যেমন একটা জমি পতিত পড়ে রয়েছে, উঁচু জমি পতিত পড়ে কোনো কিছু করে না, গাছের ছায়া মানুষে মনে করে যে গাছের ছায়া এটা কিচ্ছু হবে না, সেখানে এই আদা হলুদ আবাদ করা যায়। আর ছায়াযুক্ত জায়গায় ছায়াযুক্ত হালকা একটু ছায়া থাকলো কিন্তু আলো বাতাস থাকতে হবে। সেই ক্ষেত্রে যেমন একটা জায়গা পরিত্যক্ত, এই জায়গাটা পরিত্যক্ত করে রয়েছে, এখন 1 বিঘা জমিতে তার যেমন এখানে তার 10-15 হাজার টাকা খরচ হলো, সে যদি 1.5-2 লাখ টাকা বিক্রি করতে পারে তাহলে কি সেটা তার জন্য অর্থনৈতিকভাবে লাভবান হলো না? অবশ্যই আশা করি আপনি একটু মাঝে মাঝে এখানে এলাকায় আসেন, একটু খোঁজ নেবেন। আর এটা যদি উনি এই 1 বিঘা জমিতে বেশি করতে পারে, সামনেবার দেখা যায় যে এখানে সে নিজের উদ্যোগে আরো 3 বিঘা করবে, ঠিক আছে ভাই। আর যদি কোনো পরামর্শ কোনো কিছু জানার থাকে আপনি জানতে পারেন। আচ্ছা, একটু মাঠটা দেখাবো আপনার। এই গ্যাপটা কিসের জন্য? গ্যাপটা যে মাঝে মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে কোন সুবিধার জন্য? এই সুবিধা আসলে যাতায়াত করার জন্য। আদাতে বললাম না আপনার এটা একটু মানে দরদ দিয়ে করতে হয়, ছত্রাকের আক্রমণটা পচন যেটা বলি আমরা, সেই রোগটা বেশি হয়, এই জন্য আমাদের এই গ্যাপটা রাখা। মাঝে মধ্যে যে আরেকটা বড় গ্যাপ দেখা যাচ্ছে, এটা আমরা এটা কি করার জন্য? এটা মূলত দেওয়া হয়েছে এই যে আমরা একটা করলা গাছ দিব, একটা করে করলা চারা দিব, সেখানে দেখা যাবে হালকা উপরে একটা শেডের মতো হবে, হালকা কিছু মানে একটু রোদ থাকবে, একটু ছায়া থাকবে, এরকম অবস্থায় থাকবে, সেটা আদার জন্য খুবই উপযুক্ত। মানে আপনি যে করলা গাছের যে জাংলাটা দিবেন তাতে কি আদার কোনো ক্ষতি হবে না? না, আদার কোনো ক্ষতি হবে না। তাহলে মানে একই সময় একই জমিতে একসাথে 2টা ফসল, যেমন আদা করলে এটা 7-8 মাসের ফসল, অনেক দিন সময় লাগে। এই সময়টা আমরা উপরে করলা যদি করি, একটা করলার পরে 3-4 মাস পরে আবার করলা করলাম, সেখানে আমাদের দেখা যাবে যে আমাদের যে খরচটা হইতেছে, বাড়তি যে খরচটা হবে সেটা আমরা এখান থেকে উঠাই নিতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।